পার্বতী দেবী এবং রতন বাবুর সুরেশ এবং রাকেশ নামের দুই ছেলে ছিল। ছেলেদের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তারা পাত্রী দেখতে শুরু করে দেয়। একদিন যখন সকলে হল রুমে বসেছিল, এমন সময় পার্বতী দেবী বলে, বাবা সুরেশ। হ্যাঁ মা, বলো। পণ্ডিত মশাই কয়েকটা পাত্রীর ছবি দিয়ে গেছে, তুই ছবিগুলো দেখে বল কোন মেয়েটা তোর পছন্দ, তারপর আমরা বিয়ের কথা বলবো। ঠিক আছে মা, আমি বলে দেব। মা, আর একটা কথা, রাকেশের বিয়ে আমার বিয়ের পরে দেবে, একসঙ্গে দুজনের বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুই এরকম করে বলছিস কেন বাবা? মা, আমি চাই না তার বিয়েতে আমার টাকা খরচ হোক, তার পেছনে আমি নিজের টাকা নষ্ট করতে পারবো না। দাদা, তুই এরকম করে বলছিস যেন আমার জন্ম হওয়ার পর থেকে আমার সমস্ত খরচ তুই বহন করছিস। তুই মাসে মাত্র 10,000 টাকা বাড়িতে দিস, বাকি সমস্ত খরচ আমাকে বহন করতে হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? এবারে তোরা একটু শান্ত হ। সব সময় টাকা টাকা করিস, তোদের জন্য এই বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকা যায় না। তোদের মতো দুটো ছেলে হওয়ার থেকে দুটো মেয়ে হলে বেশি ভালো হতো, অন্তত একটু শান্তিতে থাকতে পারতাম। তোরা দুই ভাই যদি এভাবে ঝগড়া করতে থাকিস, তাহলে তোদের বউয়েরা এসে একসঙ্গে থাকবে কিভাবে? আমাদের পরিবার আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে, খুব ভালো হবে। এমনিতেই আমরা একসঙ্গে থাকতে চাই না। জীবনে প্রথমবার তুই ভালো কথা বলেছিস রাকেশ। আমিও বিয়ের পর নিজের বউকে নিয়ে অন্য কোথাও চলে যাব, এই বাড়িতে তোর সঙ্গে থাকা সম্ভব নয়। দাদা, তুই এরকম করে বলছিস যেন আমি তোর সঙ্গে থাকার জন্য পাগল হয়ে যাচ্ছি। তোরা দুজনে এবারে চুপ কর। এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই পরিবার ভাঙতে দেব না। মায়ের কথা শুনে সুরেশ এবং রাকেশ সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর পার্বতী দেবী এবং রতনবাবু দুঃখী হয়ে বসে থাকে। হে ঈশ্বর, আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। দুই ছেলে সব সময় ঝগড়া করতেই থাকে, ধীরে ধীরে এরা একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। হয়তো তুমি ঠিক বলছো পার্বতী, আমি প্রার্থনা করব আমাদের দুই ছেলে যেন মিলেমিশে থাকতে শুরু করে। দুই ছেলের ঝগড়া নিয়ে পার্বতী দেবী সব সময় চিন্তিত থাকত। তার চেষ্টা করার পরেও সুরেশ এবং রাকেশ মিলেমিশে থাকতো না। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। রতন, আমি ঠিক করে নিয়েছি, আমি এই বছরেই সুরেশ আর রাকেশের বিয়ে দিয়ে দেব। হয়তো দুজনের বউ এসে যাওয়ার পর তারা অনেক ব্যস্ত হয়ে যাবে, আর তাদের প্রত্যেক দিনের ঝগড়াও বন্ধ হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সকালে সুরেশ যখন নিজের রুমে তৈরি হচ্ছিল, এমন সময় পার্বতী তার কাছে আসে। কি রে সুরেশ, এখনো তুই তৈরি হসনি কেন? তোর জন্য আর কত অপেক্ষা করতে হবে? পাত্রীপক্ষের বাড়ি এখান থেকে অনেকটা দূর, বেরোতে বেশি দেরি করলে ঠিক সময়ে পৌঁছাতে পারবো না। হ্যাঁ মা, আমি রেডি, চলো। এরপর পার্বতী দেবী সুরেশকে নিয়ে হল রুমে যায় এবং ছোট ছেলে রাকেশকে ডাকাডাকি করতে থাকে। আরে রাকেশ, এখনো তোর কাজ শেষ হলো না? আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। কতবার বলেছি সকালে তাড়াতাড়ি না উঠলে সব কাজে দেরি হয়ে যাবে। মা, আমার বিয়ের জন্য কথা হবে, তাতে রাকেশ কি করতে যাচ্ছে? এটা তুই কিরকম কথা বলছিস সুরেশ? বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, পরিবারের সবাই উপস্থিত না থাকলে খারাপ লাগবে। এই তো মা, আমি চলে এসেছি। এই তো রাকেশ চলে এসেছে, চল এবারে যাওয়া যাক। আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না মা, তোমাদের এত জোর করার কারণে আমাকে রেডি হয়ে আসতে হলো। দাদার বিয়ে ঠিক হবে, তাতে আমি গিয়ে কি করব? হে ঈশ্বর, তোদের দুজনের ঝগড়া কোনোদিনও শেষ হবে না। তোদের জন্য আমি পাগল হয়ে যাব। পার্বতী, তোমার মনে আছে এরা যখন ছোট ছিল তখন তুমি বলতে আমাদের ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন আমরা সুখে শান্তিতে জীবন কাটাবো, কিন্তু এরা বড় হওয়ার পর থেকে আমাদের সকল সুখ শান্তি কেড়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা পরে হবে, এবারে চলো, না হলে সময় মতো পৌঁছাতে পারবো না। এরপর সকলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং গাড়িতে চেপে পাত্রীপক্ষের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। কিছু সময় পর তারা পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছায়। আরে মালা দিদি, আপনার মেয়ের ছবি দেখার সঙ্গে সঙ্গে আমাদের খুব পছন্দ হয়ে গেছে।
বললে বিশ্বাস করবে না, এখন পর্যন্ত সুরেশের জন্য আমরা একটাও মেয়ে দেখতেই যাইনি। আপনার মেয়েকে পছন্দ হওয়ায় এই প্রথম আমরা পাত্রীপক্ষের বাড়িতে এসেছি। আমরাও ঘটক মশাইয়ের কাছে আপনাদের পরিবারের অনেক প্রশংসা শুনেছি। সুরেশের সঙ্গে আমাদের কবিতার বিয়ে হলে আমাদেরও খুব ভালোই লাগবে। আরে দিদি, অনেক সময় তো হলো, এবার আপনার মেয়েকে ডাকুন, আমরা নিজের হবু বৌমাকে দেখতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি এখনই তাকে ডাকছি। এরপর মালা দেবী তার মেয়েকে ডাক দেয় এবং কিছু সময় পর তার বড় মেয়ে কবিতা জল খাবার হাতে নিয়ে সেখানে আসে। কবিতার সঙ্গে তার ছোট বোন চম্পাও সেখানে আসে। এ হলো আমাদের বড় মেয়ে কবিতা, আর এই হলো ছোট মেয়ে চম্পা। সত্যি মালা দিদি, পণ্ডিত মশাইয়ের কাছে আপনার মেয়ে কবিতার যা প্রশংসা শুনেছিলাম, সামনাসামনি কবিতা তার থেকেও বেশি ভালো। আপনার ছোট মেয়ে চম্পাকেও খুব সুন্দর দেখতে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। তাহলে এবার মুখ মিষ্টি করে নেওয়া যাক, তারপর বিয়ের ব্যাপারে কথা বলবো। এরপর সকলে মিষ্টি মুখ করে। মিষ্টি খাওয়া শেষ হলে কবিতার বাবা অজয় বলে, দেখুন রতন বাবু, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আসলে আমি একটা সরকারি স্কুলে ক্লার্ক ছিলাম। রিটায়ারমেন্টের সময় যত টাকা পেয়েছিলাম মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তাই মেয়ের বিয়েতে আমি আপনাকে যৌতুক দিতে পারবো না। যৌতুক দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আরে অজয় বাবু, আপনি এত চিন্তা করছেন কেন? যৌতুক নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমরা যৌতুক দেওয়া নেওয়াতে বিশ্বাস রাখি না। আপনার মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে এবং তার চেয়েও বেশি পছন্দ হয়েছে আপনাদের ভালো পরিবার। এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমি ঠিক বলছি তো পার্বতী? তুমি একদম ঠিকই বলেছ রতন। আমরা এই বাড়ি থেকে বৌমা নয়, মেয়ে নিয়ে যেতে চাই। নিজের মেয়েকে নিয়ে যেতে আবার যৌতুক লাগে? সত্যি পার্বতী দিদি, এই কথাটি বলে আপনি আমাদের অনেক বড় চিন্তা শেষ করলেন। মালা দিদি, আপনার ছোট মেয়েটাও বিয়ের যোগ্য হয়ে উঠেছে। আপনি আর ওদের বাবা যদি কিছু মনে না করেন, তাহলে আমি নিজের ছোট ছেলের সঙ্গে আপনার ছোট মেয়ের বিয়ের কথা বলতে চাই। আরে দিদি, আপনি তো আমাদের মনের কথাই বলে দিলেন। আপনার দুই ছেলে শোনার পর থেকে আমরাও মনে মনে এটাই চাইছিলাম। এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা হাসি খুশি নিজের ছোট মেয়ের সঙ্গে আপনার ছোট ছেলের বিয়ে দিতে চাই। রাকেশও মনে মনে কবিতার ছোট বোন চম্পাকে দেখে পছন্দ করে নিয়েছিল। তাই বাবা মা এভাবে হঠাৎ রাকেশের বিয়ে ঠিক করায় রাকেশ কোনো রকম আপত্তি করে না। তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় চম্পা এবং রাকেশ একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর পার্বতী দেবী তার পরিবারকে নিয়ে বাড়ি ফিরে যায়। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সুরেশ যখন বাড়ির ছাদে দাঁড়িয়ে কবিতার সঙ্গে ফোনে কথা বলছিল, এমন সময়, কবিতা, আমি শুধু দিন গুনছি কবে আমাদের বিয়ে হবে এবং কবে তুমি আমাদের বাড়িতে আসবে। এটার জন্য আমি অনেক এক্সাইটেড। আমি আর আমার ছোট বোনও অনেক বেশি এক্সাইটেড। মনে হচ্ছে সেও ঠাকুরপোকে ভালোবেসে ফেলেছে। দুজনে অনেক সময় পর্যন্ত ফোনে কথা বলতেই থাকে। আচ্ছা, তাই নাকি? কিন্তু কবিতা, তুমি তো বলছিলে তোমার ছোট বোনের কাছে ফোন নেই। তুমি বলছিলে তোমরা দুই বোন একটা মোবাইল ব্যবহার করো। তাহলে তুমি এবং সে একসঙ্গে ফোনে কথা বলছো কিভাবে? হ্যাঁ, আমরা একটা ফোন ব্যবহার করতাম, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। কয়েকদিন আগেই রাকেশ চম্পাকে একটা নতুন ফোন গিফট করেছে, খুব সুন্দর ফোন। ও আচ্ছা, ঠিক আছে, এবার আমি রাখছি, পরে আবার ফোন করব। সুরেশ এই বলে ফোন কেটে দেয়। এরপর সুরেশ হলরুমে গিয়ে বসে পড়ে। কিছু সময় পর পার্বতী দেবী হলরুমে এসে দেখে তার দুই ছেলে সোফায় বসে মোবাইল ঘাঁটাঘাঁটি করছে। আরে সুরেশ, রাকেশ, তোরা সারা দিন ফোনে কার সঙ্গে কথা বলতে থাকিস? আমি যখনই দেখছি তোরা ফোন নিয়ে পড়েই আছিস। তোদের বিয়ের দিন কাছাকাছি চলে আসছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে। তোরা এভাবে বসে থাকলে চলবে না। মা, আত্মীয়দের জন্য যেসব জামা কাপড় কিনতে হবে সেটার দায়িত্ব রাকেশকে দিয়ে দাও। রাকেশ সেগুলো নিয়ে আসবে। দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি অত টাকা কোথায় পাবো? মোবাইল গিফট দেওয়ার জন্য 20,000 টাকা জোগাড় করতে পেরেছিস যখন, তাহলে জামা কাপড় কিনতেও টাকা জোগাড় হয়ে যাবে। দাদা কি বলছে রাকেশ? দাদা কি বলছে তাতে আমার কি? আমি কি নিজের হবু বউকে একটা মোবাইল গিফট করতে পারবো না? তুমি দাদাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছিলে আর আমাকে দিয়েছিলে সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে। তাই তো দাদা ভালো চাকরি পেয়েছে আর আমি সাধারণ চাকরি পেয়েছি। এবার যখন আমি টাকা খরচ করছি, তাহলে তোমাদের ভয় হচ্ছে কেন?
ছোটবেলা থেকে দাদার পেছনে তোমরা অনেক টাকা খরচ করেছো, এবার দাদার কাছ থেকে বিয়ের খরচগুলো নিয়ে নাও। চুপ কর রাকেশ, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, তাতে কি হয়েছে? বাবা মা তোকে একটা বাইক এবং একটা কার কিনে দিয়েছে। আমি বাইক এবং কার নিজের টাকায় কিনেছি। ওসব বাদ দিয়ে হিসাব করছিস কেন? ওগুলো একবার হিসাব করে দেখ। তাছাড়া হল রুমে এত ভালো করে যে বসে আছিস, এখানে সোফা এবং এসি আমার টাকায় লাগানো হয়েছে। এবারে তোরা ঝগড়াটা বন্ধ কর। বিয়েতে কাউকে কোনো টাকাই খরচ করতে হবে না, বিয়ের সমস্ত খরচ তোদের বাবাই দিয়ে দেবে। পার্বতী দেবী এই বলে মার্কেট যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পার্বতী দেবী মার্কেটে পৌঁছালে তখন তার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে যায়। আরে পার্বতী দিদি, তুমি এখানে? মনে হচ্ছে শাড়ি কিনতে এসেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার 2 ছেলের বিয়ে আছে, তার জন্য একটু কেনাকাটা তো করতেই হচ্ছে। তাছাড়া আজ সন্ধ্যাবেলায় আমি তোমাদের বাড়িতেই যেতাম, ছেলেদের বিয়ের জন্য নেমন্তন্ন করতে হবে। আচ্ছা পার্বতী দিদি, আমি শুনেছি তোমার 2 ছেলের বিয়ে 2 বোনের সঙ্গে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছ লতা। মেয়েদের পরিবার খুব ভালো। তাছাড়া আমার মনে হয় 2 বোন এক পরিবারে এলে খুব ভালোভাবে সংসার করবে। আমার কথাই কিছু মনে করবে না দিদি। আমি যতদূর শুনেছি 2 বোন কোনোদিনও একসঙ্গে সংসার করতে পারে না। গুরুজনেরা তো এটাই বলে। 2 বোনেরা এক পরিবারে এলে প্রত্যেক দিন নানা রকমের ঝামেলা করবে আর সংসার ভেঙে ফেলবে। আরে না না, এরকম কিচ্ছু হবে না, এসব পুরানো কথা। এখনকার মেয়েরা সেরকম হয় না। আমার মনে হলো তোমাকে সতর্ক করা দরকার, তাই বলে দিলাম। তবু একটু সাবধানে থেকো। এভাবেই পার্বতীকে তার প্রতিবেশী এবং আত্মীয়রা এই বিয়ের জন্য বারণ করতে থাকে। সকলে এটাই বলতো যে 2 বোনকে এক বাড়িতে আনলে অনেক অশান্তি হবে, কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ায় পার্বতী কিছুই করতে পারে না। এরপর পার্বতী তার স্বামীর কাছে যায়। আরে রতন, এখন পর্যন্ত অনেকেই তো এই বিয়ের জন্য বারণ করে দিয়েছে। সকলেই বলছে এক বাড়ির 2 মেয়েকে বৌমা করলে অনেক অশান্তি হবে। আরে পার্বতী, তাদের বাড়ির ছোট মেয়েকে এই বাড়ির বৌমা করার কথা আমরাই প্রথম বলেছিলাম। এবার বারণ করলে খুব খারাপ হবে। তাছাড়া তোমার 2 ছেলে এমনিতেই একে অপরকে পছন্দ করে না। সংসার যদি আলাদা হয় তাহলে বৌমাদেরকে দোষ দেওয়া বেকার হবে। চিন্তা করো না, যা হবে দেখা যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং খুব ধুমধাম করে 2 ভাইয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কবিতা এবং চম্পা নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। কবিতা, চম্পা, আজ থেকে তোমাদের দুজনকে এই সংসার গুছিয়ে রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, কোনোদিনও আলাদা হওয়ার কথা মাথায় আনবে না, মিলেমিশে একসঙ্গে থাকবে। ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। মা, আমি ছোটবেলা থেকে দিদিকে ফলো করি। দিদি যা করে আমিও তাই করি। কিছু সময় পর বউয়েরা নিজের নিজের রুমে চলে যায়। আরে সুরেশ, তুমি তো বলেছিলে তোমাদের বাড়িতে এসি আছে, কিন্তু এই রুমে এসি কোথায়? আমার অনেক গরম হচ্ছে। আসলে কবিতা, আমি 2 মাস আগে এসি নিয়েছিলাম, কিন্তু রাকেশ ঝগড়া করে ওই এসিটা হল রুমে লাগিয়ে দিল। এরকম কেন? তুমি নিজের টাকায় এসি কিনে রাকেশের কথায় হল রুমে লাগিয়ে দিলে কেন? আস্তে আস্তে সবকিছু বুঝতে পেরে যাবে। একটা কথা মনে রাখবে কবিতা, তুমি বাড়ির বড় বৌমা, তাই তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি রানীর মতো থাকো এবং ছোট বউকে দিয়ে সব কাজ করাও। আচ্ছা, বুঝলাম। অপরদিকে রাকেশের রুমে রাকেশ এবং চম্পাও নিজেদের মধ্যে গল্প করতে থাকে। রাকেশ, আমি এখানে আসার সময় লক্ষ্য করলাম তোমার দাদার রুমটা অনেক বড়, তাহলে তোমার রুমটা ছোট কেন? আসলে যখন আমাদের পুরানো ঘর ভেঙে এই ঘর তৈরি হচ্ছিল, তখন দাদা বেশি টাকা দিয়ে নিজের রুমটা বড় করে নিয়েছে। আমি বেশি টাকা দিতে পারিনি, তাই আমার রুমটা ছোট হয়ে গেল। তুমি বেশি টাকা দিতে পারলে না কেন? এসব কিছু বাবা মায়ের জন্যই হয়েছে। তারা দাদাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে এবং আমার পড়াশোনা করার সময় বলল টাকা শেষ হয়ে গেছে। আমি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, তাই বেশি মাইনেওয়ালা চাকরি পাইনি। ওসব কথা আমি জানি না। আজ পর্যন্ত দিদি যা যা পেয়েছে আমিও তাই পেয়েছি। এবারে দিদি ভালো ভালো জিনিস পাবে আর আমি সাধারণ জিনিস ব্যবহার করব, আমি এটা একদমই সহ্য করব না। 2 ভাইয়ের মধ্যে আগে থাকতেই ঝগড়া ছিল, কিন্তু তাদের কথা শোনার পর 2 বোন মনে মনে একে অপরের উপর রাগ করতে থাকে। পরের দিন সকালে, আজ রান্নাঘরে তোমাদের দুজনের প্রথম দিন। সব সময় মিলেমিশে কাজ করবে। কেউ আমার কাছে এসে কারোর ব্যাপারে নালিশ করবে না। একে অপরের সঙ্গে কথা বলে সব সমস্যা মিটিয়ে নেবে।
পার্বতী দেবী এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কবিতা তার ছোট বোনকে বলে, যা চম্পা, সকলের জন্য চা বানিয়ে দে। আমি কেন চা বানাবো? বাড়িতে সব সময় চা তুমিই বানাতে। তাতে কি হয়েছে? এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই এই বাড়ির বড় বউয়ের সামনে দাঁড়িয়ে রয়েছিস। তর্ক না করে কাজটা শুরু করে দে। এখন থেকেই বড় বউ ছোট বউ করতে শুরু করে দিলে? তাহলে ঠিক আছে, আমি চা বানাতে যাচ্ছি, তুমিও বাকি কাজ করতে শুরু করে দাও। এরপর চম্পা চা বানাতে শুরু করে দেয়। অপরদিকে কবিতা রুটি বানাতে থাকে। ব্রেকফাস্ট বানাতে বানাতে কবিতা বলে, আরে চম্পা, কাল রাতে তোর ঘুম হয়েছিল? আমি তো গরমের জন্য ঘুমাতেই পারিনি। তুমি ঠিকই বলেছো দিদি, গরমের জন্য কষ্ট হয়েছে, কিন্তু কি আর করা যাবে, আমার স্বামীর মাইনে কম, তাই আমাকে গরমে তো থাকতেই হবে। তোমার স্বামীর মাইনে বেশি, তুমি কয়েকদিনে এসি লাগিয়ে নিতে পারবে। এটা তুই একদম ঠিকই বলেছিস চম্পা। তাছাড়া আমার স্বামী একটা এসি কিনেছিল, কিন্তু পরিবারের কথা ভেবে সেটা হল রুমে লাগিয়ে দিল। আমার স্বামী সবার কথা চিন্তা করে, কিন্তু তোর স্বামী শুধু নিজের কথাই ভাবে, বাড়িতেও কম টাকা দেয়। দুজনে ঝগড়া করতে শুরু করে দেয়। তাদের ঝগড়ার আওয়াজ হলরুম পর্যন্ত পৌঁছায় এবং তাদের শাশুড়ি শব্দ পেয়ে রান্নাঘরে আসে। আরে কি হয়েছে? তোমরা এভাবে ঝগড়া করছো কেন? কিচ্ছু হয়নি মা, আমি শুধু দিদিকে বোঝাচ্ছিলাম যে আমার স্বামীর ইনকাম কম, তাই আপনারা আমার স্বামীর আর্থিক সাপোর্ট করবেন। মা, আমার স্বামী এই বাড়ির বড় ছেলে, তাই আপনাদেরকে আগে আমার স্বামীর ব্যাপারে ভাবতে হবে। আমি নিজের দুই ছেলেকে সমান মনে করি। এবার নিজেদের মধ্যে ঝগড়া না করে চুপচাপ কাজ করো। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে গিয়ে চিন্তিত হয়ে বসে পড়ে। রতন, এতদিন পর্যন্ত ছেলেদের ঝগড়া দেখছিলাম, কিন্তু এবার বৌমাদের ঝগড়া শুরু হয়ে গেছে। জানি না এবারে কি হবে। এভাবে চিন্তিত না হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করো। যদি তারা বুঝতে না চায় তাহলে তাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো হবে। ছেলে দুটো আলাদা হয়ে গেলে আমরা কোথায় যাব? আমরা কার সঙ্গে থাকবো? আমরা এখানেই থাকবো, এটা আমাদের বাড়ি। তারা দুজনে যেখানে যাবে যাক, তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু ছেলেরা বাড়ি ছেড়ে চলে গেলে আমরা এই বয়সে কিভাবে নিজেদের খরচ চালাবো? তা নিয়ে তুমি চিন্তা করো না পার্বতী, আমার রিটায়ারমেন্টের টাকা কয়েকদিনে পেয়ে যাব। কম করে 30-40 লাখ টাকা হবে, তাতেই আমাদের জীবন কেটে যাবে। রতন যখন পার্বতীকে এই কথা বলছিল, এমন সময় দরজার আড়াল থেকে কবিতা তাদের কথা শুনে ফেলে। বাবা 30-40 লাখ টাকা পাবে? এই টাকা আমার স্বামীরই প্রাপ্য। আমার স্বামী এই পরিবারে বেশি টাকা দেয়, তাছাড়া সে এই বাড়ির বড় ছেলে, তাই বাবার টাকাতে আমার স্বামীর অধিকার বেশি। এরপর সেদিন রাতের বেলা কবিতা তার স্বামীকে টাকার ব্যাপারে জানিয়ে দেয়। তুমি বলতে চাইছো আমি বাবার সঙ্গে কথা বলে সব টাকা নিয়ে আসবো? তা নয় তো কি, কতদিন পর্যন্ত নিজের ছোট ভাইয়ের সংসারের খরচ বহন করবে? তাদেরকে বলে দাও তারা যেন অন্য কোথাও থাকতে চলে যায়, আমরা বাবা মায়ের দেখাশোনা করে নেব। কবিতা সুরেশকে এসব কথা বলতে থাকে। অপরদিকে অন্য একটি রুমে রাকেশ চম্পাকে বলে, আরে চম্পা, এই বছরে বাবা তার রিটায়ারমেন্টের টাকা পাবে। বাবা টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার কাছ থেকে টাকা চেয়ে নেব। তার বড় ছেলে অনেক টাকা ইনকাম করে, তাই আমার ভবিষ্যতের ব্যাপারে আমাকেই ভাবতে হবে। তুমি একদম ঠিকই বলেছো রাকেশ, কাল সকালে ব্রেকফাস্টের সময় আমরা বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বেশি দেরি করলে তোমার দাদা সেই টাকা নিয়ে নেওয়ার প্ল্যান করে ফেলতে পারে। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চম্পা ব্রেকফাস্ট নিয়ে রাকেশের সঙ্গে তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যায়। তারা রুমের কাছে গিয়ে দেখে সুরেশ এবং কবিতা আগে থাকতেই সেখানে উপস্থিত। বাবা, তুমি তো জানো এই বাড়িতে আমি অনেক টাকা খরচ করেছি। তোমার টাকার উপরে শুধুমাত্র আমার অধিকার আছে। মা, আপনি বাবাকে বোঝাচ্ছেন না কেন? আপনারা সব টাকা আমাদেরকে দিয়ে দিলে আমরা সারা জীবন আপনাদের খেয়াল রাখবো। তাছাড়া আমরা ঠাকুরপোকে বলে দেব সে যেন নিজের বউকে নিয়ে অন্য কোথাও চলে যায়। কবিতা তার শ্বশুর শাশুড়িকে এসব কথা বলছিল। অপরদিকে রাকেশ এবং চম্পা দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে। ভালো করে দেখে নাও, আমাদের এখানে আসার আগেই তোমার দাদা নিজের কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, সব দেখছি। তাছাড়া তোমার দিদিও কম নয়, বাবা মাকে বোঝানোর যথাসম্ভব চেষ্টা করছে। আমরা এখানে দাঁড়িয়ে দেখলে চলবে না, দেরি করলে সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। রুমের ভেতরে চলো, এবার সামনাসামনি কথা হবে।
বাবা, আপনি শুধু শুধু ভাবছেন যে আমাদেরকে টাকা দিয়ে দিলে আপনার ছোট ছেলের খারাপ লাগবে। আমার তো মনে হয় তাদের খারাপ লাগবে না। কে বলেছে খারাপ লাগবে না? অবশ্যই আমাদের খারাপ লাগবে। আরে চম্পা, তোরা এখানে? বাবা মাকে বুঝিয়ে এসব টাকা নিজেরা নেওয়ার প্ল্যান করছিলে। তোমাদের এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হতে দেব না। আমার কথা শুনুন মা, আপনারা ছোটবেলা থেকেই দুই ছেলের মধ্যে পার্থক্য করেছেন, আর এসব চলবে না। দুই ছেলের মধ্যে পার্থক্য মানে? তা নয় তো কি, নিজের বড় ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন আর ছোট ছেলেকে দিয়েছেন সামান্য বাংলা মিডিয়াম স্কুলে। এবার যখন বড় ছেলে এমনিতেই অনেক টাকা রোজগার করছে, তার উপর সমস্ত টাকা তাদের দেওয়ার প্ল্যান করছেন। সেই টাকার উপর আমার স্বামীর অধিকার রয়েছে। না ছোট বৌমা, আমি কারোর কথায় কিছু করব না। এই টাকা আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে দেব না। তোমাদের বাবা একদম ঠিক কথাই বলছে। দুই ভাই ছোটবেলা থেকে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকতো। ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে বৌমায়েরা সবকিছু ঠিক করে দেবে, কিন্তু তোমরা ঝগড়া করা ছাড়া আর কিছুই পারো না। সকলে বারবার বারণ করেছিল যে দুই বোনকে একই বাড়িতে আনলে অশান্তি হবে, কিন্তু আমি কারোর কথাই শুনিনি। কান খুলে শুনে নাও, আমরা তোমাদেরকে একটা টাকাও দেব না। এবার যাও এখান থেকে। হ্যাঁ, মুখে বলে দিলে চলবে না মা, সেই টাকা আমি যে কোনো ভাবে আদায় করবই। এরপর দুই ছেলে বৌমা রাগ করে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর চম্পা যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় কবিতা সেখানে আসে। আজ কি রান্না করছো? আমি যাই করি না কেন তোমাকে বলতে যাব কেন? আর একটা কথা, আমি নিজের আর নিজের স্বামীর জন্য রান্না করছি, তাই তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও। এমন করে বলছিস যেন তোর হাতের রান্না খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কাজ শেষ কর, তারপর আমি নিজের আর নিজের বরের জন্য রান্না করব। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।